কংগ্রেস সভাপতি, গোপালপুর এবং এই সংলগ্ন এলাকার সমস্ত সুধী নাগরিক মণ্ডলী, মঞ্চে আমাদের সবারই পরিচিত রথিন্দা সহ মাস্টারমশাই সহ যারা আছেন, আমি সবাইকেই ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। বিরেজদা আমার আগে বলেছেন, মূল কথা বিরেজদা বলেছেন, আপনারা তা জানেনও বটে। বেশি কথা বলার কোনো কারণ নেই, কারণ অভিজ্ঞতার চাইতে মানুষের বড় বন্ধু আর কেউ হতে পারে না। মানুষের নিজের জীবনের অভিজ্ঞতা তাকে পরিচালিত করে, তাকে পথ চলতে সাহায্য করে, ঠিক ভুল বুঝতে সাহায্য করে। যেটাকে মানুষ মনে করছিলেন যাচ্ছে আরো বুঝি ভালো হবে, সেটা যে এত বিষময় হবে মানুষ বোঝেননি। এখন দিন যত যাচ্ছে মানুষ বুঝতে পারছেন, মনে মনে বিড়ম্বনা হচ্ছে, কোথাও যেন একটা পরিত্রাণের পথ খুঁজে বেড়াচ্ছেন বাংলার মানুষ। যারা মনে করছিলেন যে পশ্চিমবাংলায় যা আছে আছে, পরিত্রাণ যদি দিতে হয় তাহলে দেবে নাগপুরওয়ালারা, আরএসএস মানে বিজেপি। তারা গোটা ভারতবর্ষ জুড়ে বুঝে গেছেন যে পশ্চিমবাংলার অব্যবস্থা, কুশাসন, ধ্বংসের রাজনীতি, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দিল্লিওয়ালারা কোনো বন্ধু হতে পারে না। একই সাথে আমরা পরিত্রাণ চাই পশ্চিমবাংলার অপশাসন থেকে আর দিল্লির স্বৈরাচারী সাম্প্রদায়িক মনোভাব থেকে, যা আমাদের মানুষের জীবনকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এই দুই পরিত্রাণ একসাথে আমাদের পেতে হবে। লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ মানুষের কাছে খোলা নেই। এই মানুষ আমার চাইতে কম জানে। নির্বাচনটা সীমান্ত চ্যাটার্জির নির্বাচন না। উনি ভোটে দাঁড়িয়েছেন, অতএব ওনাকে ভোট পেতে হবে। আমরা ওনার হয়ে খাচ্ছি না, ভুল। পশ্চিমবাংলার এই নির্বাচনটা কোন ব্যক্তির নির্বাচন না, কোন দলের জন্য নির্বাচন না। পশ্চিমবাংলার এই নির্বাচন আমাদের প্রত্যেকের নিজের পরিবারের দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখার নির্বাচন। আমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তাদের জীবনটাকে ধ্বংস করা হচ্ছে। স্কুল, লেখাপড়া, কলেজ 12টা বেজে যাচ্ছে, লেখাপড়া করে কোনো কাজ নেই, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে আমার বাড়ির ছেলেরা মেয়েরা। ধ্বংসের মুখোমুখি আমরা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, হাসখালি, কাকদ্বীপ, কামদুনি বিচার পাইনি। বাংলার মানুষ বিচার চায়, হিসেব বুঝে নিতে চায়। বাংলার মানুষ তার সন্তানের চোখে চোখ রেখে বলতে চায়, বাবা আমি তোর পিতৃসম, তোদের ভবিষ্যৎ রচনা করবার দায়িত্ব আমাদের। আর তার জন্যই দিল্লি আর রাজ্যে যারা আছে এদেরকে ছেটিয়ে বিদায় করতে হবে। এবং একমাত্র পথ মানুষের ঐক্যবদ্ধ শক্তি। এই ভোট আমাদের বাংলাকে বাঁচানোর ভোট, এই ভোট আমাদের বাংলার নতুন প্রজন্মকে রক্ষা করার ভোট, এই ভোট আমাদের সবার। আমাদের এই ভোটে আমরা প্রার্থী, আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনের লড়াই। সীমান্তর ভোটে আমরা প্রার্থী না, আমাদের সবার প্রয়োজনের ভোটে আমাদের হয়ে দাঁড়িয়েছে সীমান্ত চ্যাটার্জি। দায়িত্বটা আমাদের সবার। সেই মনোভাবেই আপনারা দায়িত্ব নিতে পারবেন, এই বিশ্বাস আমি রাখতে চাই। এই গোপালপুরের চেহারাটা কি? বিরাজদা বলেছেন, ভারতবর্ষের স্বাধীনতার সময় সবচাইতে বেশি এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা। কৃষিতে, শিল্পে, শিক্ষায়, সংস্কৃতিতে সবচাইতে এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা। ব্রিটিশ ভয় পেত বাংলা, এবং সেই কারণে নানান ছলে বলে বাংলাকে দুর্বল করতে চেয়েছে, ভাঙতে চেয়েছে। বাংলাকে ভাগ করে দিয়েছে, স্বাধীনতার নাম করে আমাদের রাজ্যটাকে ভাগ করে দিয়েছে। তার মাথায় মাউথ প্যাটেন, ব্রিটিশ বাহিনী, তার মাথায় দিল্লিওয়ালা, তার মাথায় শ্যামাপ্রসাদ মুখার্জি। নাম শুনেছেন? ইউ জওহরলাল, ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই শ্যামাপ্রসাদ, আই ডিভাইডেড বেঙ্গল। রবীন্দ্রনাথ বাংলাকে ভাগ থেকে গর্ব করেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে ভাগ করে দিয়ে মানুষকে উদ্বস্ত করে দিয়ে আনন্দ পেয়েছেন।
আজকে গোটা বাংলা ভারতবর্ষে মাথা নিচু করে আমাদের চলতে হচ্ছে। তখনই বারণ করেছিল বামপন্থীরা। ইতিহাসে সব কথা সবসময় বলা হয় না। তখনই কমিউনিস্টরা বলেছিল বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার অতীত, বাংলার ভবিষ্যতের সবটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে বাংলার কৃষি বিপন্ন হবে, বাংলার শিল্প বিপন্ন হবে। ওপারে থাকবে পাটের চাষ, এপারে থাকবে চটের কল, এপারে চটের কলও হাবুডুবু খাবে, ওপারে পাটের চাষ সেটাও হাবুডুবু খাবে। যদি বাংলাকে ভাগ করে দেওয়া হয় তাহলে বাঙালি জাতির অস্তিত্ব বিলুপ্ত হবে। তখন অনেকে হয়তো বিশ্বাস করেননি। আমি আপনাদের রোজকার জীবনের কথা বাড়তি বলবার কোনো আগ্রহ আমার নেই। মায়ের কাছে বাঁশির গল্প বলে লাভ নেই। আপনারা সবাই নিজেদের পরিবার দেখছেন চোখের সামনে। লোটা কম্বল নিয়ে চলে আসতে হয়েছিল দেশ ছেড়ে। এবার যখন দেশ ছেড়ে এপারে এসেছে 50-এর দশক, কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে তার ঠিক ঠিকানা নেই। দেশের সরকার স্বাধীনতার আগে বলেছিল দায়িত্ব আমাদের। স্বাধীনতার 1-1.5 বছরের মাথায় দেশের সরকার বলতে শুরু করলো আমাদের কোনো দায়িত্ব নেই। জবরদখল কলোনির মতন করে একসাথে 25টা পরিবার এসেছে কোন একটা গ্রাম থেকে, সে খুলনা হোক আর বরিশাল হোক আর চট্টগ্রাম হোক। 27টা ঘর বানিয়েছে, 25টা পরিবারের 25টা ঘর। 26 নম্বর ঘর আমাদের বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, ওর পাঠশালা। আমাদের লোকেরাই যা পারবে লেখাপড়া শেখাবে, কিন্তু শিক্ষা বাদ দিয়ে একটা সমাজ এগোতে পারে না। আর 27 নম্বর ঘরটা হচ্ছে একটা একসাথে বসে মেয়েরা সেলাই করবে, ছেলেরা নিজে গল্প করবে, একটা রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তের চর্চা হবে, নাটক আবৃত্তি করবে, একসাথে থাকবো। আয় সবে বেঁধে বেঁধে থাকি। ঐক্যবদ্ধতা, শিক্ষা আর ঐক্যবদ্ধতার পথ ধরে বাংলা এগিয়েছে সেদিনও 50-এর দশক। এবং আমরা সবাই জানি যে তখন কার্যত প্রায় জবরদস্তি করে বাঘের মুখে কুমিরের সঙ্গে মুখে পড়ে, এবং তারপর কুমির হায়না বাঘ ছেড়ে যখন শহরে এসে ঢুকছে তখন শিয়ালদা স্টেশনে মানুষের জন্ম হচ্ছে, শিয়ালদা স্টেশনে মানুষের মৃত্যু হচ্ছে। যে যার বদল কোথায় গিয়ে খালের পার, স্টেশনের পার, রেলের পার হাজির হয়ে গেলেন, কারখানায় শেড হাজির হয়ে গেলেন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিল উদ্বাস্তুদের এইভাবে থাকতে দেওয়া যাবে না, উচ্ছেদ করতে হবে। সেই উচ্ছেদ ঠেকিয়েছিলেন আমাদের গ্রামের মানুষ, একসাথে থেকেছেন। না, আমরা ভারতীয় বংশোদ্ভূত, আমরা বাংলার মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলাটাকে ভাগ করবে এই সিদ্ধান্ত আমাদের মানুষদের না। তোমরা যারা রাজনীতির মাতব্বর, তোমরা মিলে সিদ্ধান্ত করেছো। কমিউনিস্টরা তখনই বলেছিল সর্বনাশ হবে, তোমরা সে কথা শোনোনি। আজকে আমাদের উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তু শ্রমজীবী মানুষ, তাদের ঐকান্তিক লড়াই, আর তার সঙ্গে জ্যোতি বোস, সমর মুখার্জি, প্রাণকৃষ্ণ চক্রবর্তী সবাই একটা করে লাল কাপড় নিয়ে এসে পিছনে দাঁড়িয়ে বলল উদ্বাস্তু মানুষ, তারা আমার দেশের মানুষ, তারা আমার ভারতের মানুষ, তাদের গায়ে আঁচড় দিলে আমরা কেউ ছেড়ে দেব না। সরকার পিছু উঠল, উদ্বাস্তু মানুষ এগিয়ে গেল। আমরা আমাদের সেই লড়াইতে সেদিনই জিতেছি। আজকেও বাংলা যখন বিপন্ন, আপনাকে জিততে হবে। আপনি বুঝতে পারছেন কি দাঁড়াচ্ছে এখন? গতবারের ভোটটা হলো এনআরসির ভয় দেখিয়ে ভোট হলো। এই তুই নাগরিক, বার করে দেবো দেশ থেকে। চোখ লাগাতে শুরু করলো দিল্লিওয়ালা। রাজ্য সরকার চুপ, কিচ্ছু করতে পারল না। বরং দিল্লি যখন আইনটা পাশ করলো, নাগরিকত্বের আইন, বিরোধীরা আপত্তি করলো। আমাদের রাজ্যের বিরোধী এমপি তৃণমূলের যারা আছেন
দুর্ভাগ্যক্রমে এখন বামপন্থী এমপি নেই, হয় তৃণমূল নয় বিজেপি। বিজেপি নাগরিকত্ব করে নাম বাতিল করে দেবার, এদেশ থেকে তাড়িয়ে দেবার পক্ষে। ওই আসামের মতো ডিটেনশন ক্যাম্প, যারা বিরোধী তারা আপত্তি করছে। ভোট যখন হলো বিরোধীরা উল্টো দিকে ভোট দিলেন, সেদিনও তৃণমূল কংগ্রেসের এমপিদের অর্ধেক তারা লোকসভাতে এমনকি এই নাগরিকত্ব আইনের বিরোধিতা করবার জন্য ভোট পর্যন্ত দেননি। অর্ধেক দাঁড়িয়েছেন বিরোধীদের পক্ষে, অর্ধেক দাঁড়িয়েছেন এমন ভাবে যাতে মোদিজির সুবিধা হয়। আইন হয়ে গেল আমাদের দেশে, সে আইন আজও পর্যন্ত কার্যকরী করতে পারে না, আজও পর্যন্ত কার্যকরী করতে পারে না। এবারের ভোট এতদিন ধরে চলছিল বাংলা ভাষী মানুষ তাকে বিপদে ফেলবে। এ বাংলার মানুষ সবাই জানে না, এখানকার লোক গোটা ভারতবর্ষে যাতায়াত করে না। ভিন্ন রাজ্যে যদি কখনো গিয়েছেন, কোথা থেকে এসছেন ভাষা শুনে হয়তো বুঝলো বাংলা ভাষায় কথা বলছে, বা জিজ্ঞেস করলো কোথা থেকে এসছেন, যেই আপনি বললেন আমি পশ্চিম বাংলা থেকে এসেছি, অটো ড্রাইভার অটো থেকে নেমে স্যালিউট করলে বলল আপনি বাংলা থেকে এসেছেন, আপনাকে সেলাম জানাই। বাংলাই একমাত্র গোটা ভারতবর্ষের ভবিষ্যৎকে স্থির করে দিতে পারে। আমরা বাংলার পক্ষে। মর্যাদা পেয়েছেন, আপনাকে আদর করেছে বাংলার মানুষ। ওরা জানে, বোঝে, পারে, ওরাই ভবিষ্যৎ। কাজে কে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? বাংলাভাষী মানুষ যারা ভিন রাজ্যে আছেন, তারা প্রতিদিন গঞ্জনা সহ্য করছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে, অসম্মানিত হচ্ছে। আপনার পাড়ার ছেলে মেয়ে যারা ভিন রাজ্যে কাজ করে তাদের জিজ্ঞাসা করুন, 7-10 দিনে একবার যখন ফোন করে জিজ্ঞাসা করুন খোকা কেমন আছিস। মানসিক কষ্টে আছে। বাংলার মানুষ শুনলে যে মর্যাদা পেত, যে গর্ব পেত, আজকে সেই মর্যাদা নেই, বিপন্নতা বোধ করছে। কেন হলো এটা? পশ্চিমবাংলার তৃণমূলের সরকার, শিক্ষার 12টা বেজে গেল, কাজের সুযোগ নেই, মানুষের নিরাপত্তা নেই, চোখ রাঙানোর কারবার। লুঠেরারা তারা একটা দল করেছে, দলটার নাম তৃণমূল কংগ্রেস। নিজেরা দল করেছে, তার নেতা বানিয়েছে মমতা ব্যানার্জি। এবং যে যত বড় লুঠেরা সে তত বড় তৃণমূলের নেতা। আমার আগের বক্তা বলছিলেন জেল খাটা মন্ত্রী, রেশন কেলেঙ্কারির মন্ত্রী, কোটি কোটি টাকার কারবার ধরা পড়ে গেল, জেলে গেল। তৃণমূলের নেতারাও বুঝতে শুরু করেছিল ওইটু ভাগ কম দিয়েছে তো তাই জেলে গেছে, কালীঘাটের ভাগ ঠিক মতো পৌঁছে দিতে পারিনি। যাই হোক, বোধহয় 2-2.5-3 বছর জেল খেটে বেরিয়ে এসে এবার যে ভোটে দাঁড়িয়েছেন, আবার তৃণমূলে হয়ে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন আমার রাজ্যের মন্ত্রীদের মধ্যে বালু মল্লিকের চাইতে, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের চাইতে ভালো মন্ত্রী আর কেউ নেই, ও সর্বগুণে অধিকারী। আমি বলছি লুঠের যারা অধিকারী তারা এই রাজত্বে প্রশ্রয় পায়, তারা পুলিশের সেলাপ পায়, এবং তারপর তারা সাধারণ মানুষকে চোখ রাঙায়। চোর ছাচররা মাথা উঁচু করে চলবে, আর সাধারণ মানুষ, ভদ্রলোক, মাস্টারমশাই, গরিব মানুষ, দোকানদার, তাদের মাথা নিচু করে যেন চোরের দায়ে ধরা পড়েছে এমন করে চলতে হবে। এই বাংলা আবার ভবিতব্য হতে পারে না। এই বাংলার বদল ঘটাতেই হবে। যদি না ঘটাতে পারি, ভবিষ্যতের প্রজন্ম আমাদের কখনো রেয়াক্ট করবে না, আপনি নিশ্চিত থাকুন। কি হচ্ছে এখানে? একে তো কাজ কাম নেই, ভিন রাজ্য কি দাঁড়িয়েছে আপনি টের পাচ্ছেন তো? পশ্চিমবাংলার কাজ নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তৃণমূলের সরকারের অপরাধে। বামফ্রন্ট যখন ছিল না, গ্রামের মানুষের দুবেলা পেটের ভাত ছিল না। আমি সুজন চক্রবর্তী, আমার বাড়ি গ্রামে, শহরে, কলকাতায় না, তার থেকে আরো 30-40 কিলোমিটার দূরে। নাম শুনেছেন হয়তো, ক্যানিং, বারুইপুর, ভাঙর, ওই কোন একটা বর্ডারে গ্রামে থাকি আমি। পঞ্চায়েতে ভোট, মানে এই ভোটও প্রায় ওরা কেড়ে নেবার ব্যবস্থা করছে। বিশ্বাস করুন আর না করুন, আমি সুজন চক্রবর্তী যতদিন স্কুলে পড়েছি তখন বামফ্রন্ট আসেনি। স্কুলের কোনো পাকা বাড়ি ছিল না। আপনি যত পাকা বাড়ি দেখছেন বামফ্রন্ট।
আমি সুজান চক্রবর্তী স্কুলে পড়েছি, জীবনে কোনোদিন পায়ে আর চপ্পল পরে স্কুলে যেতে পারিনি। চপ্পল কেনার পয়সা নেই গ্রামের মানুষের, আর যদি চপ্পল কিনতে পারেও না সেই চপ্পল মাথায় নিয়ে ঘুরতে হবে। চপ্পল পরে যাবার মতন রাস্তা নেই। আমি না জানে বলছি এই চারপাশে রাস্তাঘাট, স্কুল, লেখাপড়া, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এই থেকে শুরু করে আমি না জানে বলছি বিদ্যুতের লাইন। আমি আস্তে আস্তে বলছিলাম একসময় পশ্চিম বাংলায় আস্তে আস্তে করতে করতে গ্রামে বিদ্যুৎ পৌঁছতে হবে। কিছুদিন আমাকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল। সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে বামফ্রন্ট। পশ্চিম বাংলাকে আলোকোজ্জ্বল করেছে বামফ্রন্ট, গ্রাম করেছে বামফ্রন্ট, পশ্চিম বাংলাকে করেছে বামফ্রন্ট। দুর্গাপুরের যে চেহারা তৈরি করা হয়েছিল আজকে ধ্বংসের মুখে যাচ্ছে বামফ্রন্ট। NH2, NH6, দুর্গাপুরের রাস্তা সহ সেকেন্ড হুগলি ব্রিজ, বালি ব্রিজ নতুন করে সব বামফ্রন্ট। তার আগে ছিল না। তাহলে মানুষ করেছে, ভবিষ্যৎ করেছে, পশ্চিম বাংলাটাকে গড়ে তুলেছে, পশ্চিম বাংলায় কাজের সংস্থান করেছে, কৃষির ওপর ভিত্তি করে পরিকাঠামো করে তুলেছে, শিল্প গড়ে তোলার ব্যবস্থা করেছে। ওরা সরকার করলো শিল্প ধ্বংস করার জন্য, এবং তারপর ছেলে মেয়েগুলো ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। আগে সুযোগ ছিল না। এখন সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে যেখান থেকে হোক বাবা মা সমস্ত স্বপ্ন দিয়ে প্রাইভেট কলেজে হলেও পড়াচ্ছে। 8 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা করে খরচ পড়াচ্ছে। DLED, BEd পাস করছে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই থাকলেও চাকরি নেই, টেটের পরীক্ষা নেই থাকলেও চাকরি নেই। যখন বামফ্রন্ট ছিল বছরে বছরে টেটের পরীক্ষা হতো, বছরে বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। মমতা ব্যানার্জি সহ কেউ কোনোদিন রাস্তায় বসে অপরাধ হয়েছে, দুর্নীতি হয়েছে, কেউ একটা আঙুল পর্যন্ত কোনোদিন তুলে দেখাবার সুযোগ পাননি। এমন ভাবে বন্দোবস্ত ছিল আমাদের পশ্চিম বাংলায়। গোটা গ্রামের মানুষ ভরসা করছিল আমি লেখাপড়া করবো, বামফ্রন্ট আমার দিকে তাকিয়ে আছে। বুদ্ধদেব ভট্টাচার্য তার আগে যত বোস 18 বছর বয়সের ছেলের চোখের দিকে তাকিয়ে আছে। সরকার থাকবে কি থাকবে না পরের কথা, কিন্তু যতদিন বামফ্রন্ট আছে 18 বছর বয়সের ছেলে তাকে নিজের পায়ের উপর দাঁড় করাবো। বাবা আমার পরিবারে একটা ব্যবস্থা করো, তাহলে তার জন্য কেমিক্যাল হাব করতে হবে, তার জন্য অটো হাব বানাতে হবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ। তার জন্য হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বানানো হয়েছে, তার জন্য খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হয়েছে, তার জন্য কলকাতায় নিউ টাউন যাকে জ্যোতি বসু নগর নাম ওরা বদলে দিয়েছে, আইটি হাব একের পর এক কোম্পানি এসেছে। বামফ্রন্ট রেলের কমপ্লেক্স বামফ্রন্ট। আপনি যা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় একের পর এক গড়ে তুলেছে। এই সরকার এসে ভাঙবার মনোভাব নিয়ে এসেছিল। শুধু সিঙ্গুর ধ্বংস করেন, ধ্বংস করেছে আমার যুবকের জীবনের স্বপ্ন, ধ্বংস করেছে আমার মায়ের আমার বাবার চোখের কান্না তাকে বাড়িয়ে দিয়েছে। সন্তানগুলো কি হবে বুঝে উঠতে পারছে না, বয়স হয়ে গেল অনেকটা। কি করবে? পাস করেছে ইঞ্জিনিয়ারিং, আপনি খোঁজ নেই। কাজ আছে পশ্চিমবাংলায় নেই। 12, 14, 15 হাজার টাকার মাইনেতে ইঞ্জিনিয়ারিং চাকরি। বাবা মা কত স্বপ্ন নিয়ে বলতো আমার ছেলে ফার্স্ট ডিভিশন মাধ্যমিক, আমার ছেলে ফার্স্ট ডিভিশন হায়ার সেকেন্ডারি, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং এ পাস করেছে, বিটেক পাস করেছে, ভবিষ্যৎ কত ভালো। বাবা মার সম্পূর্ণ স্বপ্ন এবং ভরসা ছেলে মেয়েকে গড়ে তুলবার ব্যবস্থা করেছে। কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে পোড়া কপালের রাজত্ব এমন যে ইঞ্জিনিয়ারিং পাস করে একটা কাজের জন্য খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে। 12, 14, 15, 16 হাজার, তার চাইতে বেশি মাইনে নেই। আর যদি কাজ করতে ভিন রাজ্যে যেতে হবে। পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হবে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে কম মজুরি পশ্চিমবাংলা। বামফ্রন্ট ইউপিএ 1 চালু করেছিল, বছরে 100 দিনের কাজ বন্ধ। ভালো লেখাপড়া করলে কাজ নেই বাংলায়,
শ্রমিক তার কাজের জন্য চলে যেতে হচ্ছে ভিন্ন রাজ্যে, এখানে থেকে মজুরি করবেন 100 দিনের কাজ, সেটাও দিল্লি আর রাজ্য ঝগড়াঝগড়ি করে লড়ালড়ি করে বন্ধ করে দিয়েছে, তৈরি করেছিল বামপন্থীরা, বামফ্রন্ট। তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? বাংলা ভাষায় কথা বললে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার। বাংলা ভাষা গোটা ভারতবর্ষের মধুর ভাষা, সারা পৃথিবীতে বৃহত্তম দিক থেকে 5ম বৃহত্তম ভাষা। আপনি গর্ব করতেন, সারা দেশ দুনিয়াতে বাংলা ভাষার সেই কদর। বাংলা ভাষায় কথা বলছে পরিযায়ী শ্রমিক, লুকিয়ে লুকিয়ে কথা বলতে হচ্ছে। কেন? বাংলা ভাষায় যদি কথা বলে আর তার সঙ্গে নামটা যদি একটু মুসলমান নাম হয়, তারপর কোনো কথাই নেই। বাংলা ভাষী মানে বাংলাদেশি, বাংলাদেশি মানে চালিয়ে দাও। আমার বাবা ভাই, আমার পিস্তুত ভাই, আমি থাকি গোপালপুরে, আমার পিস্তুত ভাই থাকে ডায়মন্ড হারবারে। আমি থাকি গোপালপুরে, আমার বাবা ভাই থাকে একটালিতে। ভিন রাজ্যে কাজের জন্য গেলে ডান্ডা পেটাই খেতে হচ্ছে। তারপর বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, মাঝরাতে পুলিশ এসে পেটাচ্ছে, থানায় নিয়ে চলে যাচ্ছে, তারপরে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে হাজির হচ্ছে, ফেরত দিয়ে আসতে পারছে না। বাংলার মানুষকে বিচ্ছিন্ন করবার এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, এটা আরএসএস এর ষড়যন্ত্র, আরএসএস এর চক্রান্ত। আরএসএস এর ডাইরেক্ট পার্টিটার নাম বিজেপি, ইনডাইরেক্ট পার্টিটার নাম তৃণমূল। আপনি ভাবছেন তৃণমূল আটকালে বিজেপি ঠকাবে? ভুল। বিজেপি আটকালে তৃণমূল ঠকাবে? ভুল। একটা গোডাউন, মাল সব সমান, বাদিকের একটা দোকান ঘর, ডান দিকে আরেকটা দোকান ঘর। এর মাল শর্ট পড়লো, গোডাউন থেকে এসে গেল, ওর মাল শর্ট পড়লো, গোডাউন থেকে এসে গেল। তৃণমূলের নেতা হলে বিজেপির নেতা হতে অসুবিধা নেই, বিজেপির নেতা হতে তৃণমূলের নেতা হতে অসুবিধা নেই। যে শুভেন্দু এবং মমতা একসাথে বলেছিলেন লাল ঝান্ডা যেন কোথাও পশ্চিমবাংলায় না ওঠে, দুজনেই ছিলেন তৃণমূল। আজকেও দুজনে একই কথা বলছেন। এই ভোটের মুখে আবার থতমত খেয়ে গেছেন, বুঝেছেন ওদের হাল খারাপ, এখন আমাদের জোর দিয়ে বলছেন না। একজন বলছেন তৃণমূলের হয়ে, আরেকজন বলছেন বিজেপির হয়ে, লাল ঝান্ডা হাঁটাও। আর আমরা কি বলছি? ওই মানুষটাকে আবার বাঁচাতে হবে। লাল ঝান্ডা কি লাল ঝান্ডাটা তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলার মানুষ আপনি অনেক দূরে বসে আছেন, ভাবছেন আমি তৃণমূলের সমর্থক, ওটা সিপিএম এর মিটিং। আমি দূরে বসে আছেন, আপনি কোন রাজনৈতিক দল করেন না, হয়তো বিজেপি বিজেপি ভাব এসেছে। কেউ আপনাকে কানে কানে এসে বলে গেছে যে বাবা বিজেপিকে ভোট দিলে তৃণমূল আউট। আমি সে কথা পরে আসছি। আমি আপনাকে বলছি, ভোটের এই লড়াইটা সীমান্ত চ্যাটার্জির ভোট না, ভোটের এই লড়াইটা আপনার ভোট, আপনার সন্তানের দিকে তাকিয়ে তার ভবিষ্যৎ রক্ষার ভোট। আপনার সন্তান, আপনার পরের প্রজন্ম তাকে রক্ষা করতে পারবেন কিনা, এ ভোটটা তার ভোট। সেই ভোটে আপনার হয়ে প্রার্থীর নাম সীমান্ত চ্যাটার্জি, তার সিম্বলের নাম কাস্তে হাতুড়ি তারা, তার ঝান্ডার নাম লাল ঝান্ডা। আপনি দূরে থাকতে পারেন, আপনার বন্ধু বান্ধব তৃণমূলের সঙ্গে আছে কি বিজেপির সঙ্গে আছে, আপনার অস্বস্তি হতে পারে, কিন্তু আপনার ভোট আপনার। এবারে আপনার ভোট আপনি দিন, আপনি দেবেন আপনার সন্তানের জন্য, আপনার নিজের ভবিষ্যতের জন্য। এটা সহজ। বাংলাকে বাঁচাতে হবে, গরিব মানুষকে বাঁচাতে হবে। আর কথা কি আছে? কি টের পেলেন? কি টের পেলেন? এসআইআর, এসআইআর মানে না এনআরসি, তারপরে এসআইআর, তারপরে আরো পার্মানেন্টলি ড্যামেজ করার জন্য ইংরেজিতে বলে ডিলিমিটেশন, আসন সংখ্যা কাট ছাট করে এদিক ওদিক করে দেওয়া। কার প্রকল্প? তিনটাই আরএসএস এর প্রকল্প। কে এই প্রকল্পগুলো প্রস্তাব করছে? বিজেপি। এনআরসিতে তৃণমূল বিরোধিতা করেনি, অর্ধেক পক্ষে অর্ধেক বিরুদ্ধে। আমি এদিকেও আছি বাবা, বিরোধী বিরোধী ভাব, কিন্তু আসলে আমি তোমার বিজেপির ঘরের লোক, দুদিকেই থাকি। কালকের ভোটেও তাই করেছে। ডিলিমিটেশনে যে ভোট হয়েছে নিশ্চয়ই কাগজে আপনারা দেখেছেন, 29 জন তৃণমূলের সাংসদ, বামপন্থীরা কেউ নেই, 29 জন তৃণমূলের সাংসদ, তার মধ্যে সম্ভবত 20 জন ভোট দিয়েছেন, বাকি 9 জন তারা যাননি।
তারা ভোট দেননি। বিজেপির সুবিধে হবে যে ভাব করলে সেইভাবে তারা ভোট দেননি, ভোটে অংশ নেননি। আমি ভরসা করছি তৃণমূলকে তারা বিজেপিকে ঠেকাবে। আমি ভরসা করছি বিজেপিকে তারা তৃণমূলকে ঠেকাবে। এসআইআর ভোটার লিস্টে আপনি বছরের পর বছর ভোট দিয়েছেন, আপনার নাম থাকবে কিনা ওদের দয়ার উপর নির্ভর করছে। মানেটা কি? আমাকে একটু আগে এখানে এক ভদ্রলোক বলছিলেন ওদের বাড়ির সবাই ভোটার, 26 বছর ধরে ভোট দেন অন্তত। বলছেন আমারই নাম আছে 26 বছর ধরে, মানে ওনার এখন হয়তো 50-50 কাছাকাছি 46-48 বছর বয়স হবে। ওনার বাড়ির দুজনের নাম কাটা। 24-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে। যে ভোটে হয় তৃণমূল জিতেছে, নয় বিজেপি জিতেছে, সিপিএম জেতেনি, সেই ভোটে যারা ভোট দিয়েছে এক বাড়ির দুজনের নাম কাটা। ছেলে মেয়ের নাম আছে, মায়ের নাম কাটা। স্বামী স্ত্রী তাদের নাম আছে, সন্তানের নাম কাটা। কত দেখছেন? কেন 27 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিল? 91 লক্ষ, তার মধ্যে কিছু মানুষ মৃত, আমি ধরলাম ডবল এন্ট্রি, অমুক তমুক ইত্যাদি, এইসব বাদ যাওয়ার পরেও 5-7 লক্ষ আগে যা বাদ গেছে। এই কদিন আগে যেটা ফাইনাল লিস্ট করলো 27 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট। যারা ভোটের অধিকারের সম্পর্কে আগ্রহী নয় তারাই ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট করতে চায়। তৃণমূল ভোটের অধিকারে আগ্রহী নয়। পঞ্চায়েতে সব মানুষ ভোট দিতে পারে না, মিউনিসিপ্যালিটিতে সব মানুষ ভোট দিতে পারে না। এমনকি দুর্গাপুরের গত ওইটাই বোধহয় শেষ ভোট, বা গতবার আগের বারের ভোট একেবারে বাইরে নিয়ে এসে, ওই যে এমএলএ ছিল তখন কি এক তেওয়ারি তৃণমূলের নেতা, এখন অবশ্য বিজেপির নেতা হয়েছে, গোটা বাইরের থেকে বাহিনী নিয়ে এসে দুর্গাপুর ময় সব ভরে দেওয়া হলো। তুমি ভোট দিতে পারবে না, তোমার ভোট আমি দিয়ে দেবো, তুমি বেরো এখান থেকে, তোমার ভোট আমি দিয়ে দেবো। ও তোমার খুব ইচ্ছা হয়েছে, মারকে মেরে ফেঁকিয়ে দিয়েছে, দিয়ে নিজের মতো করে জবরদস্তি ভোট দিয়েছে। জানি মানুষের ভোটের প্রতি এদের মর্যাদা নেই। এসআইআর মানে নাকি ভোটের অধিকারকে আমি ছেড়ে নেবো, ছিন্ন ভিন্ন করে দেবো। আমার পছন্দ হলে ভোট দেবে, পছন্দ না হলে ভোট দেবে না। গিয়ে বলছে আমি বছরের পর বছর ভোট দিয়েছি। না, তোমার ব্যানার্জির বানানটা যে ডবলই হয়নি, যে আই হয়ে গেছে। বাপ, তোমার খাতুন টিইউএন হয়নি, কি ডবল এন হয়েছে, অতএব বাপ। এবং বোধহয় আপনারা জানেন এই এসআইআর এর আগেও হয়েছিল। কোন সালে? 2002 সালে। তখন দিল্লির প্রধানমন্ত্রীকে বিজেপি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম, এখন দিল্লির প্রধানমন্ত্রীকে মোদী বিজেপি। তখন মমতা বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে দিল্লিতে বিজেপি থাকলেও যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম হয় বুদ্ধদেব ভট্টাচার্য অথবা ঝান্ডাটা হয় লাল, তাহলে কোন দিল্লিকা মাইকা লাল নেই যে কোনো ভোটার লিস্টের নাম কেটে দিতে পারবে, কারণ নাম কেটে দিতে পারে। শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীটা তৃণমূল হয়ে গেল, দিল্লিতে বিজেপি, পশ্চিমবাংলার তৃণমূল, একের পর এক নাম আউট। ভোটার বাদ দিয়ে ভোট, এই ভোটে বৈধতা থাকে না। কে তার বিরুদ্ধে লড়লো? আবার মিথ্যা। আপনি কাগজ কলম খুললে মনে হবে যে মমতা ব্যানার্জি হেভি লড়াই লড়ে যাচ্ছেন এসআইআর নিয়ে। বল বাস, ওই কেসটা যিনি করেছিলেন গ্রাম্য মহিলা, তার নাম মুস্তারি বানু। ওর হাজব্যান্ড আমাদের পার্টির মুর্শিদাবাদের নেতা, ক্ষেত মজুর আন্দোলন করে, পরিযায়ী শ্রমিকদের আন্দোলনে থাকে। মুস্তারি বানু কেস করলো, সেই কেসের উকিল হচ্ছে বিকাশ ভট্টাচার্য, সব্যসাচী চ্যাটার্জিরা, তাদের পরিচয় সবাই জানে। সেই কেস মমতা চুপ, মাসের পর মাস চুপ। দিল্লিওয়ালারা অফিসার পাঠিয়ে নাম কাটতে চায়, আর রাজ্যের অফিসাররা তৃণমূলের এমন ভাবে চলছে সেগুলোকে কাভার করার মতো কোনো আগ্রহ ব্যবস্থা নেই। হয়তো আপনারাও দেখেছেন
যখন এসআইআর এর এসব নাম তোলা নিয়ে এনরোলমেন্ট ফর্ম হচ্ছে, তখন আমাদের পার্টি কর্মীরা বাড়ি বাড়ি গেছেন, মানুষের পাশে থাকবার ব্যবস্থা করেছেন। আমি আছি, না হলে আরো অনেক বেশি লোক কেটে দিতে পারতো, কতটা কেটে দিতে পারলো না। বামপন্থীরা সজাগ ছিল। এবার করতে 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 মোস্তারিবানুর মামলাতে যখন কার্যত দিল্লির নির্বাচন কমিশন চাপে পড়ে গেছে, ধরা পড়ে গেছে, তারা অন্যায় করছে, তখন হঠাৎ মমতা ব্যানার্জি একদিন বললেন, দাঁড়াও, আমারও একটা কালো কাপড় আছে, আমি একটা গায়ে চড়িয়ে উকিল সেজে আমি সুপ্রিম কোর্টে হাজির হব। বলে নাচতে নাচতে সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেলেন। বিচারক বললো, আরে আপনি কেন বলছেন? আপনার যে ভালো উকিল আছে তো, উনি তো আপনার হয়ে বলবেন না, আমার 5 মিনিট বলতে দিন। ওই যে 15 মিনিটের ভাষণ উনি দিলেন না, একটা পর একটা মিথ্যে বললেন। নির্বাচন কমিশনের উকিল পাল্টা প্রশ্ন করলো, উনি কোনো উত্তর দিতে পারলেন না, থতমত খেয়ে গেলেন। এবং পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের সরকার আর নির্বাচন কমিশন দুজন এমন ভাবে চলছে যে মানুষের বিপদ হচ্ছে। আপনার লেখাপড়া যারা মানুষ, আমি আবারও বলছি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, সেটা আমার কাছে কথা নয়। আপনি লেখাপড়া জানুস। সেদিন খবরের কাগজটা খুলে দেখুন, সুপ্রিম কোর্ট বলল ট্রাস্ট ডেফিসিট। তার মানেটা কি? বিশ্বাস তার কমতি পড়ে যাচ্ছে। এই বিশ্বাস কমতির মনোভাব থেকে, সেই কারণ থেকে কার্যত সুপ্রিম কোর্ট জুডিশিয়ারির কাছে দিয়ে দিল। এবং তারপর আগে 90 লক্ষে বাদ গেছিল 5 লাখ, তখন মমতা যাননি। মমতা যাবার পর 7 লাখে বাদ গেছে 27 লাখ। শতাংশের বিচারে 9 গুণ। মমতা বলছেন, আমি দারুণ জয় করে এসেছি, আমি সব নাম আটকে দিয়েছি। কেউ না কে বোঝাবে যে 5 লাখের চাইতে 27 লাখটা অনেক বড়। 90 এর মধ্যে 5 লাখ আর 60 লাখের মধ্যে 27 লাখ, অনেক বেশি বাদ চলে গেল। মুখ্যমন্ত্রী বলছেন, যাদের নাম থেকে গেল এটা আমার কৃতিত্ব। আমি বলছি, ভোটারের নাম থেকে যাওয়াটা স্বাভাবিক, যাদের নাম বাদ গেল সে অপরাধের দায় আপনার। আপনি মমতা ব্যানার্জি, আপনি দায়কে অস্বীকার করতে পারেন না। আজকের লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, আজকের লড়াই এই নির্বাচনের মধ্য দিয়ে এগিয়ে চলার লড়াই। আপনি লিখে রাখুন। মানুষ বুঝে গেছে, মিছিলে মিছিলে স্রোত হচ্ছে। গত 2 দিন আমিও নর্থ বেঙ্গলে ছিলাম, আজ সকালে ফিরেছি। রাস্তায় রাস্তায় মানুষ ভরসা করছেন, অপেক্ষা করছেন। এই নির্বাচন সাদা সাদা থাকবে না। এই নির্বাচন মানুষের মনের চিন্তার প্রতিফলন ঘটবে। আপনি লিখে রাখুন, এই নির্বাচনে বামেরা হবে নির্ণায়ক শক্তি, তাকে কেউ ঠেকাতে পারবে না। বামপন্থা সেই নির্ণায়ক শক্তি। যে সরকারে আসবে পরের কথা, বামেরা আসবে, আপনার পছন্দ হবে না, ছেড়ে দিলাম। বললাম তো, এখন দুজনে তো একসাথে আসবে না, তৃণমূল বা বিজেপি। যদি তৃণমূল হেরে যায়, যারা তৃণমূলের ঝাঁপ খুলে রেখেছেন, 3 মাসের মধ্যে ঝাঁপ বন্ধ করে তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে। এই দলটা কোনো অস্তিত্ব থাকবে না। পশ্চিম বাংলার মানুষের লড়াই, বামপন্থার লড়াই, লাল ঝান্ডার লড়াই। আর যদি বিজেপি না পারে, মানুষ বলবে বামেদের ভরসা করতাম। 16 সালে তৃণমূল পেল 45% ভোট। মানে যেবার স্বদেশ দেবরায় আমাদের এখানকার এমএলএ হয়েছিলেন, এখানকার তো এমএলএ হয়েছিলেন, আমিও তখন এমএলএ ছিলাম। মানুষ বলবে 16 সালে ভোটের হিসেব দেখছি, তৃণমূল ছিল 45, বামেরা ছিল 39, ফারাক ছিল 6। বিজেপির যদি 1% ভোট 1% থাকতো, তাহলে তৃণমূল ওভারেই হেরে যেত। কিন্তু ভোট কেটে বিজেপির 10% যারা করেছেন, তারা আসলে ভোট কাটাকাটি করে তৃণমূলকে জিতিয়ে দিয়েছেন। তাহলে 16 সালে তৃণমূলের পরাজয় ঘটে যায়। আপনার কানে কানে গিয়ে বলছে, শোনো ভাই, তৃণমূলকে ঠেকাতে হবে, বিজেপিকে ভোট দাও। বামেরা পারবে না, বিজেপিকে ভোট দাও। আমি করজোরে আপনাদের বলছি, ভেবে দেখবেন। তৃণমূলকে ঠেকাতে চান, বিজেপিকে যত ভোট দেবেন তত তৃণমূলের আসন বেড়ে যাবে। 19 সালে বিজেপি তৃণমূল পেয়েছিল 22টা এমপি আসন লোকসভা, মানে এই লোকসভার আগের লোকসভা। পরের বারে ভোট 24, বিজেপির ভোট বেড়ে গেল
কাটাকাটি বেড়ে গেল, তৃণমূলের আসনটা উল্টে বেড়ে হয়ে গেল 29। বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ঠেকাবার হিম্মত বিজেপির নেই। যদি থাকতো তার ইডির ঘেরাটোপ থেকে আইপ্যাকের কাগজ ছিনতাই করার পর জেলের বাইরে মমতা ব্যানার্জির থাকার কোন সুযোগ ছিল না। বিজেপি কখনো কোনোদিন ব্যবস্থা নেয়নি, নেবে না। বরং বিজেপিকে ভোট দিলে তৃণমূলের লাভ হয়। যদি সত্যিই পশ্চিমবাংলাকে বাঁচাতে চান, দিল্লিতে বিজেপিকে হাঁটাতে হবে, পশ্চিমবাংলার তৃণমূলকে হাঁটাতে হবে। এটা পশ্চিমবাংলার ভোট, তৃণমূল বিজেপি দুজনকে একসাথে ঠেকাতে হবে, ঠেকাবার ব্যবস্থা করতে হবে। পুরনো বাম মানুষের ভোট বামপন্থাতেই ফিরুক, গরিব মানুষ তার ভোট বামপন্থাতেই ফিরুক। একবার দেশ ভাগ হয়ে চলে আসা মানুষ এসআইআরে আরেকবার যারা বিপদে পড়তে চাইবেন না, তাদের ভোট বামেতে ফিরুক। আমাদের যুবক ছেলে মেয়ে, মাস্টারমশাই, আমাদের আশপাশের দোকানদার, ব্যবসায়ী, আমাদের মা বোনেরা অভয়া বিচার পায়নি, হাসখালি বিচার পায়নি। এদের সবার বিচার যদি পেতে হয়, পথ একটাই, লাল ঝান্ডা। ওই লাল ঝান্ডাকে কোনোদিন কখনো কেউ ঠেকাতে পারেনি। হিটলার ঠেকাতে পারেনি, মুসলিনি ঠেকাতে পারেনি। কোথাকার মোদি আর কোথাকার মমতা, লাল ঝান্ডা মাটি ফুঁড়ে আবারও বের হবে, কোনো সন্দেহ নেই। মানুষের লড়াইয়ের বর্ষায় থাকবে তার প্রতিনিধি। সীমান্ত মানে আপনি, সীমান্ত ভোট মানে আপনার ভোট। পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু যে কটা দিন আছে ভালো করে আরেকবার লড়ে যান। 16র পুনরাবৃত্তি এই নির্বাচনে করতে হবে। স্বদেশ দেবরাই জিতেছিল, আপনারা জিতিয়েছিলেন। সীমান্ত চ্যাটার্জি জিতবে, আপনারা জেতাতে পারবেন, এই ভরসা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।